তাদের জেরার মধ্যে শাকের জবানবন্দির মধ্যে ফার ডিস্টেন্স। তাদের যে 161 সেই 161-এ যে জবানবন্দি দিয়েছেন পুলিশের কাছে এই সাক্ষীরা, আজকে যে জবানবন্দি দিয়েছেন এবং যারা করেছি তাদের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। সুতরাং এতে করে প্রমাণিত হয় আল্লামা মাহমুদুল হক সাহেবের নির্দোষ। সেখানে জামাত ইসলামীকে এভাবে রাজনীতি থেকে দূরে রাখার যে কৌশলগুলো নেওয়া হচ্ছে, আমি মনে করি এটা অপকৌশল। হাসিনারও চাই না, খালেদা জিয়ারও চাই না। ভালো একটা মানুষ এই দেশে পুরুষ, মহিলা দিয়ে দেশ চল না। মহিলা এক কথা কইব, হ্যার কথা শুনি কয়জন কয়টা তাই শুনি, ওই কান্দে দেয় কিনতে যায়, ওই কিনতে বেরিয়ে যায়, মহিলার কথা আমি শুনি। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো আদালতে সাক্ষীর উপর নির্ভর করে প্রমাণিত হলো মামুনুল হক নির্দোষ। আর এইদিকে এক আইনজীবী জামাত ইসলামের রাজনীতি নিয়ে কি বললেন, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও প্রমাণ দেখাবো। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু নিত্যতর আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন প্রথম আমরা দেখে আসি আদালতে সাক্ষীর উপর নির্ভর করে মামুনুল হক কিভাবে নির্দোষ প্রমাণিত হলো সেই ভিডিওটি। হয়ে যাবে। জানাতারা ঝর্ণা যে মামলাটি রয়্যাল রেস্টুরেন্ট কেন্দ্র করে এপ্রিল মাসের 3 তারিখে 2021 সালে তিনি রয়্যাল রেস্টুরেন্ট ঘটনা কেন্দ্র করে মামলা দায়ের করেছিলেন। সে মামলা ছিল মিথ্যা, ফলস অ্যান্ড ফেব্রিকেট। আজকে প্রশাসনের হস্তক্ষেপে, প্রশাসনের যে প্রেশার ক্রিয়েট করে এই মামলা দায়ের হয়েছে বাদিনী, সেটা গত তারিখে 6 জুন তার ছেলে আব্দুর রহমান যে সাক্ষী দিয়েছেন সেই সাক্ষী এবং জবানবন্দিতে স্পষ্ট প্রতিমান হয়ে গেছে। তারা বলেছে যে ফার্স্ট ইন্টারন্যাশনাল হোটেলে তাদেরকে তাদের আত্মীয় স্বজনদের রেখেছিল 20 থেকে 18 দিন। তার মানে কি ফার্স্ট হোটেলে পুলিশ তাদের কেন রাখবে? আর যখন আব্দুর রহমান সাক্ষ্য দিয়েছে, সে সাক্ষ্য যখন মামুনুল হকের পক্ষে গিয়েছে, সত্য সাক্ষ্য দিয়েছে যে জানাতারা ঝর্ণা আমার মা এবং মামুনুল হক তারা বৈধভাবে বিয়ে করেছে এবং তাদের বিয়ে এখনও কন্টিনিউ আছে। এত ঝড়ঝাপটা, এত মামলা 2.5 বছরের পরেও মামুনুল হক জেলে, তারপরেও তাদের বিয়ে এখনও কন্টিনিউ আছে। তাদের মধ্যে তালাক তাড়াতাড়ি হয় নাই, তারা বৈধ স্বামী স্ত্রী। এবং এই সাক্ষী দিয়ে গত তারিখে যখন বারান্দায় আসলো, কোর্টের এক পা বাইরে ফেললো, তখন ডিবি পুলিশ তাকে উঠায় নিয়ে গেছে। তার মানে কি স্পষ্ট প্রতীয়মান হয় এখানে প্রশাসন প্রেশার ক্রিয়েট করে এই বাদিনীকে দিয়ে এই মামলা রয়্যাল সোনারগাঁ থানায় করিয়েছেন এবং বাদিনীকে দিয়ে মিথ্যা সাক্ষ্য দিয়ে গিয়েছেন। ইসলামিক শরিয়া ভিত্তিক বিয়ের কোনো কাবিননামা লাগে না। কাবিননামা হলো একটা রাষ্ট্রীয় বিধি, সেটা বাংলাদেশ হওয়ার পরে বা পাকিস্তান পিরিয়ডে শুরু হয়েছে। ব্রিটিশ পিরিয়ডে আমার দাদা, আমার নানা, তার বাবা তাদেরকে কোনো কাবিননামা ছিল না। এই যে স্যার সিনিয়র
ওনার বাবার দাদার কোনো কাবিননামা নাই, তারা ইসলাম শরীয়ত ভিত্তিকই বিবাহ করে কালিমা পরে তারা দাম্পত্য জীবন নির্বাহ করে আসছে। সুতরাং এটা স্পষ্ট করে বারবার বলে আসছি, এবং যেহেতু বাদিনীর ছেলে ভিকটিমের ছেলে বলে আসছে যে তাদের বৈধ বিবাহ, এখন পর্যন্ত এত জর্জাপ্টা, এত জর জুলুম, এত টর্চার, এত রিমান্ড, তারপরে বাংলা মাহমুদুল হক সাহেবের সাথে এই মহিলার এখনো বিচ্ছেদ হয় নাই, মহিলা তাকে তালাক দেয় নাই, এটা বাদিনীর ছেলে স্বেচ্ছায় বলে গেছে। আজকে এই চার্জশিটের 31, 32, 33, 35, 34, 36, 37, 35-এর পর থেকে 39 পর্যন্ত 40 পর্যন্ত 5 জন সাক্ষীর জন্য দিন ধার্য করা ছিল। বাট আজকে যে সাক্ষীর জন্য সমন ছিল সে সাক্ষীরা আজকে হাজিরা দেন নাই। বিগত দিনে যাদের সমন ছিল, যারা অ্যাবসেন্ট ছিল, আসে নাই, সাক্ষী দেন নাই, তাদের থেকে 2 জন সাক্ষী আসছেন। চার্জশিটের 32 নম্বর জাকির হোসেন, তিনি ছিলেন ওই রয়্যাল রিসোর্টের পাবলিক রিলেশন অফিসার। আরেকজন আসছেন সাংবাদিক নুরনবী জনি। এই 2 জন সাক্ষী চার্জশিটের 34 নম্বর, এই 2 জন সাক্ষী আজকে সাক্ষ্য দিয়েছেন। তিনি সাক্ষ্য দিয়েছেন আদালতে 12:15 দিকে সাক্ষ্য শুরু হয়েছে জবানবন্দি, তারপর শেষ করতে করতে প্রায় 1 ঘন্টা হয়েছে, 1:15 পর্যন্ত আমরা জেরা করেছি। তো এই সাক্ষী এবং আমরা যে জেরা করেছি তাদের জেরার মধ্যে, সাক্ষীর জবানবন্দির মধ্যে ফার ডিস্টেন্স। তাদের যে 161, সেই 161-এ যে জবানবন্দি দিয়েছেন পুলিশের কাছে এই সাক্ষীরা, আজকে যে জবানবন্দি দিয়েছেন এবং যারা করেছি তাদের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। সুতরাং এতে করে প্রমাণিত হয় আল্লাহ মাহমুদুল হক সাহেবের নির্দোষ। জামাত ইসলামী বাংলাদেশের একটা বৈধ রাজনৈতিক দল, তারা যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। সেখানে জামাত ইসলামীকে এভাবে রাজনীতি থেকে দূরে রাখার যে কৌশলগুলো নেওয়া হচ্ছে, আমি মনে করি এটা অপকৌশল। তবে আমি যেটা বলবো, জামাত ইসলামীর যে রাজনৈতিক অধিকার, এটা কিন্তু কোনো আদালত কখনো খর্ব করে নাই, এবং এটা কনস্টিটিউশন দ্বারা স্বীকৃত। জামাত ইসলামী বাংলাদেশের একটা বৈধ রাজনৈতিক দল, তারা যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। আপনারা জানেন 10ই জুনের যে প্রোগ্রামটা হয়েছিল, তার আগেই প্রত্যেকটা আমি বক্তব্যে এটা এস্টাবলিশ করার চেষ্টা করেছি যে পলিটিক্যাল রাইট যেটা, সেটা কনস্টিটিউশন দ্বারা স্বীকৃত। কনস্টিটিউশনে জামাতের যে রাইটটা দেওয়া হয়েছে, সেটা কিন্তু কোনো কোর্ট এই পর্যন্ত কাটেল করে নাই। জামাত ইসলামী শুধু নিবন্ধনটা চ্যালেঞ্জ করেছে, নিবন্ধনটা চ্যালেঞ্জ হয়ে কিন্তু হাইকোর্টের রায় হয়েছে। ওই রায়ের ভিত্তিতে কিন্তু এই জামাত ইসলামীর নিবন্ধনটা নির্বাচন কমিশন বাতিল করে দিয়েছে। তো নিবন্ধনটা বাতিল করে দেওয়ার কারণে জামাত ইসলামী কিন্তু পলিটিক্যাল রাইট বা ফান্ডামেন্টাল রাইট কিন্তু কাটেল হয়ে যায়নি, এটা কিন্তু বলবৎ আছে। এবং এটাকে রং ইন্টারপ্রিটেশন করেই মূলত জামাতকে বা জামাতের মিছিল মিটিংয়ে বা সাধারণ সভা সমাবেশে অনুমতি দেওয়া হয়নি। আমি মনে করেছি এবং এখনও আমি বলছি যে অতীত যারা এটা করেছে এটা ঠিক করে নাই। এখনও যারা জামাতের এই রাইটটা নষ্ট করার চেষ্টা করতেছে বিভিন্ন কৌশলে, তারা জামাতকে কী করে আটকে দেওয়া যায়, কী করে তাদেরকে রাজনীতি থেকে দূরে রাখা যায়, কিভাবে তাদেরকে পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে আউট করে দেওয়া যায়, এগুলো একটা পলিটিক্যাল কনস্পিরেসি বলে আমি মনে করি। তো আইন যেখানে স্বীকৃত, কনস্টিটিউশন যেখানে এখনও প্রিভিল করছে, সেখানে জামাত ইসলামীকে এভাবে রাজনীতি থেকে দূরে রাখার যে কৌশলগুলো নেওয়া হচ্ছে, আমি মনে করি এটা অপকৌশল, এটা যথার্থ হবে না। কারণ দেশের মানুষ এখন অনেক সচেতন, আইন সংবিধান সবাই জানে। সুতরাং কোনো একটা রং ইন্টারপ্রিটেশন দিয়েই কোনো একটা দলকে দীর্ঘদিন এভাবে দাবিয়ে রাখতে কিন্তু পারা যাবে না। এখন ইয়ং জেনারেশন যারা অনেক লিটারেট এবং তারা আধুনিক মিডিয়ার কারণে এবং অনলাইনের কারণে সংবিধান যে কোনো একটা ক্লাস 10-এর ছেলেও কিন্তু বাংলাদেশ সংবিধানের ফান্ডামেন্টাল রাইটগুলো তারা দেখতে পারে। তো যেখানে এখনও ফান্ডামেন্টাল রাইট বলবৎ আছে, তো সেখানে জামাত ইসলামীকে আপনি কী করে আটকে দিবেন যে এটা করতে পারবেন না, ওটা করতে পারবেন না, এটা দেয়া যাবে না, ওটা দেয়া যাবে না। এই সমস্ত কথাবার্তা মানি একটি বাংলাদেশকে আসলে প্রশ্নবিদ্ধ করে তোলে, একটি বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে তোলে। তো আমি মনে করি যারা এই কাজগুলো করছে এরা দেশের স্বার্থে করছে বলে আমার মনে হচ্ছে না। তত্ত্বাবধায়কটা সংবিধান থেকে যখন বাতিল করাই দেওয়া হলো, এটা যদিও সংসদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে হয়েছে, কিন্তু বাংলাদেশের জনগণের কিন্তু সম্মিলিত মতের ভিত্তিতে সেটা হয়নি। আর তত্ত্বাবধায়কের পজিটিভ রেজাল্ট বিশ্বব্যাপী এখন পাওয়া শুরু করেছে, এবং এই কনসেপ্টটা এখন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র কিন্তু অ্যাকসেপ্ট করে নিচ্ছে। তাহলে বাংলাদেশের কন্টেস্টেও তত্ত্বাবধায়ক সরকার যদি এই ইলেকশনটা করে, তাহলে সেটা ফ্রি অ্যান্ড ফেয়ার হবে, এটা কিন্তু সবাই মনে করে। প্রশ্নটা হলো যে এখন তত্ত্বাবধায়কটা তো নাই, বাতিল করে দেওয়া হলো, তাহলে কি হবে? সেক্ষেত্রে আইন বিশেষজ্ঞরা বলছেন যে তত্ত্বাবধায়ক এখন নাই, কিন্তু তত্ত্বাবধায়কের আদলে সর্বসম্মত ভিত্তিতে অন্য কোনো পদ্ধতিতে হলেও কিন্তু সুষ্ঠু নির্বাচনের জন্য একটা পদক্ষেপ নিয়ে ইলেকশন করা যায়। এবং আর বিশেষ করে তত্ত্বাবধায়ক যুক্তিটা যদি বর্তমান সরকার এককভাবে মনে করে যে এটার প্রয়োজন নাই,
কিন্তু বাংলাদেশের বাকি সব দল তো মনে করছে যে এটা প্রয়োজন আছে। তাহলে সকল দলের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকার নিজেই এটাকে সংসদে এনে সংশোধন করতে পারে, অথবা সরকার কিন্তু নিজস্ব ব্যবস্থা প্রস্তাব তৈরি করেই তত্ত্বাবধায়কের মতো করে সেটা প্রস্তাব দিয়েই রাজনৈতিক দলগুলোকে এখানে সম্পৃক্ত করে নির্বাচনের একটা পরিবেশ তৈরি করেও নির্বাচন করতে পারে। তো এখানে বিশেষজ্ঞরা যেটা বলছেন সেটা হলো এই সংবিধানটাকে অনার করেই যে কোনো সর্বসম্মত ভিত্তিতে নির্বাচন করা সম্ভব। তো আমি মনে করি তাই এরকম একটা কিছু হলেই দেশের জন্য সবচেয়ে বেশি ভালো হয়। হাসিনারও চাই না, খালেদা জিয়ারও চাই না। ভালো একটা মানুষ এই দেশে আসে, পুরুষ। মহিলা দিয়ে দেশ চল না। মহিলা এক কথা কইব, হ্যার কথা শুনি কয়জন কয়টা তাই শুনি, ওই কান্দে দেয় কিনতে যায়, ওই কিনতে বেরিয়ে যায়। মহিলার কথা আমি শুনি। হ্যাঁ, একজন পুরুষ চাই, একজন পুরুষ আসুক, এই দেশ চালাতে পারবো। পুরুষ না হলে এই দেশ চালাতে পারবো না। এই দেশের মানুষ সৎ কম, অসৎ বেশি। এই অসৎ সোজা কথা একজন পুরুষ লাগবে, মহিলার পারবো না। এই দেশের সরকারের ব্যর্থ, ইলেগে সব জিনিসের মূল্য দাম বেশি। উনি রাইতে ভোরে ওইয়া তারপরে উনি যা করতে আছে এতে এই দেশ চলে না। এই যে বৃষ্টি আইলি মতিঝিল কন, ওই কাকরাইল কন, পল্টন কন, যে সব জায়গা ভালো উন্নতির জায়গা থাকবো এই জায়গায় তলায় যায়, মানুষ যাইতে পারে না, আইতে পারে না। সারা বাংলাদেশে সাধারণ 2 দিন ধরে একটু বৃষ্টি, এত সব তলাই গেছে। মানুষে কয় এত করছে এত করছে, আমি দেখি আমার দেশের টাকা কোনোটাই না, ইন্ডিয়ার দিয়ে করছে। এটা এই ব্রিজ করছে ইন্ডিয়া দেয়া, টুল লয়ে যায় ইন্ডিয়া। তারপরে এই যে পদ্মা সেতু করছে জনগণের টাকা দিয়ে, টুল নিয়ে হেরা খায়। এই টাকা কোন ফান্ডে খায়, কি করে না করে কেউ করতে পারবো না। পদ্মা সেতু তো আমাদের বাংলাদেশের টাকা, ওনারা যে টুলটা পায় এতে আমাদের লাভ কই। আমরা 550 টাকায় 500 টাকায় যাইতাম দেশে বরিশাল মঠবাড়িয়া, আরে আমাদের 650 টাকা লাগে, 600 টাকা লাগে। ঈদের কোন আইলে 1000-1200 টাকা টিকিট হয়ে যায়। কারণটা কি এত বেশি দেশ দাম করছে? ওই ফেরি ছিল ভালো আছিল না, ফেরি ছিল ভালো ছিল, কম ছিল। এই যে আমরা মোবাইল কিনছি, টাকা মোবাইল টাকা চায়না লাভ করে লয়ে গেল। ওনার কি অবদান? উনি কি দিয়েছে তুইটা? উনি বাংলাদেশে তৈরি করতো, তাই বুঝলাম যে না আমাদের বাংলাদেশে 2টা মোবাইল তৈরি হয়েছে, আমরা কিনছি, আমাদের বাংলাদেশ টাকাটা আছে। এরকম তো কিছু না। যে কোনো জায়গায় বৃষ্টি হইলে ভরিয়ে যায় পানিতে। এই যে রাস্তাটা এখন কাম ধরছে, কি কষ্টটা না মানুষে করছে 5টা বছর ধইরা, এখন কাজ ধরছে। সামনে নির্বাচন, কাজ না ধরলে মিছিল মিটিং আইতে পারবো না, গাড়ি চলতে পারবো না। এই তো কাম ধরছে, ওভার ফেলে নিচে যায় দেন মাছের রাতে সামনে কিন্তু ফেলি। অবস্থাটা কি এখন? তো বন্ধ, এই বন্ধ, বর্তমানে রাজ্যের বন্ধ। এখন মানুষ ফেলে দিয়ে ওভার ফেলাই দিয়ে যায়, দাম লাগে তাই সারাদিন। আমরা যারা দিন মজুরির লোক, দেখা গেছে 500 টাকা আয় করলে বাজারে গেলে 500 টাকাতে কি নিমু? চাল নিমু না ডাল নিমু না মাছ নিমু? বাসায় যখন যাই তখন দেখা গেছে পোলা বাইনে বলে আব্বু আমার মজা আনো না। আচ্ছা মজাটা যে আনবো কিনতে নিবো, আমি তো চাউলি কিনতে পারি না, ডাইলি কিনতে পারি না। এই যে বাজার সদাই করতে পারি না, এই বিষয়টা নিয়ে হয়তো ঘরে সংসারে একটু কাজিয়া ঝগড়া হয়। মানে আজকে কালকে এরকম করতে দেখা গেছে উনি বিরক্ত হয়ে যায়। তখন কি করে, যার 2 টাকা আছে খেয়াল লাগে আস্তে আস্তে ভাব লয়, লইতে পরকিয়া করে, পরকিয়া কইরা সুন্দর মতন আর ওই পিছনে যা আছে ছোলাবাড়ি ওগুলা গুছায় এটুছে আজ কাল চাইতে একদিন ফুটুত করে চলে যায়, গুছাই গেছে। গেলে কি কার সর্বনাশ হইলো? আমার না দিন মজুরির সর্বনাশ হইলো। বললো নি এই যে মাইয়া লোক গেল গা, আমার কথা হইবে, আমার 3টা সন্তান থুইয়া চলিয়া যে গেল, আমি কি অপরাধটা করছি হয়তো আমি আয় করতে পারি না। আর তো কোনো অপরাধ নাই। আমার বড় ছেলেটা বিয়া করাইছি, ঠিক আছে। আমার ক্ষেতের জমিন রাখা ছিল কিছু আসল টাকা, প্রায় 8 লক্ষ টাকার মতন উঠাইয়া উনি লয়ে গেছে গা। আমি যে টাকাটা আজকে 30 বছর কাজ করে যে টাকাটা জমাইছি, আমার সম্পূর্ণ তো লয়ে গেল গা। হ্যাঁ, এটা সরকার দোষ। আমার তো আয় থাকতো, তাহলে দেখা গেছে যে আমি ওনার সব কিছু চালাইতে পারতাম, তাহলে দেখা গেছে উনি এইটা চাইতো না। ওই যে আরেকজনের আছে হেলাক চলে গেছে, না তো যাইতো না। আমার যদি থাকতো টাকা পয়সা, আমার যে কয় টাকা আসিল কয় টাকা তো ওই রয়েছে এখানে মানে পড়িয়া। আমি বলছিলাম যে টাকাটা উড়াইও, আমি দেশে চললে আমু, কাম কাজ নাই ঢাকার শহর। দেখা গেছে 500 টাকা কাম করলে আমি চলবো না, তোমাকে টাকা পয়সা দিব না, বাজার সদাইটা করে দিব। তা উনি বলছিল যে আচ্ছা টাকা উড়াইয়া আপনি আইয়েন, আইলে দেখা গেছে একটা অটো গাড়ি কিনবো, কিনে তারপরে আপনি অটো চালাইবেন, বাড়িতে থাকবেন, অন্য কাম কাজ করবেন, চলে যাবো গা। এর ভিতরে ওনার ওই টাকার লোভ আর না সামলাইতে পারিয়া ওদিকে পরকিয়াও করে, হ্যাঁ তো আমি জানি না। যারা এই কাম করে একবারে সাজা দিক, 10টা সাজা দিক, তো আই দেখুন আর এই যে হইতো না। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তা আপনার যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।